বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং রুমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং রুমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজ আমি নবদান বইয়ের 2 ধারা নবদান বই সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, আমি একটু রিসার্চ করে দেখলাম 2 ধারা নবদান বই অনেক দিন যাবত আসে না, অর্থাৎ 2017 সালে এসেছিল সিলেট বোর্ডে। এরপরে তেমন কোনো বোর্ডে আসে নাই আমি যতটুকু দেখেছি। তো 2 ধারা নবদান 2025 সালে যারা শিক্ষার্থী আছো, যারা পরীক্ষার্থী আছো, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2 ধারা নবদান বইটা জানা। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2 ধারা নবদান বই সিলেট বোর্ড 2017। বন্ধুরা, তার আগে একটি কথা বলে নিই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওটির আপডেট জানার জন্য। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই এই নবদান বইতে কি কি আসে না। 2 ধারা 3 ধারার মধ্যে তেমন কোনো পার্থক্য না, পার্থক্য শুধু বার্তায়। তো আসো নবদান বইতে কি কি বসে না সেই বিষয়গুলো আমরা একটু তোমাদেরকে নোট করে দিই, জানিয়ে দিই। তোমরা একটু নোট করে নাও বন্ধুরা। দেখো নবদান বইতে কি কি বিষয়গুলো আসে না। দেখো, বাকিতে পণ্য ক্রয়, অর্থাৎ তোমার যদি ক নাম্বার প্রশ্নে আসে, সৃজনশীল প্রশ্ন ক নাম্বারের উত্তর যে কোন লেনদেনগুলো নবদান বইতে অন্তর্ভুক্ত হয় না সেগুলো নির্ণয় করো, এটা 2 নম্বর থাকবে। তো তুমি ধরে নাও 2 নম্বরটাই আজকে শিখছো। কি লেখা থাকলো? বাকিতে পণ্য ক্রয়। তো তুমি এভাবে লিখবা বিবরণ টাকা, টাকা বিস্তারিত টাকাও লিখে নিতে পারো, বিস্তারিত টাকা, এটা পরিমাণ টাকা, ঠিক আছে। আচ্ছা, বাকিতে পণ্য ক্রয় এটা নবদান বইতে অন্তর্ভুক্ত হবে না। বাকিতে ক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে সেটাও হবে না। বাকিতে বিক্রয় এটা অন্তর্ভুক্ত হবে না নবদান বইতে। তারপরে বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে সেটা অন্তর্ভুক্ত হবে না। বাকিতে সম্পদ ক্রয় যদি থাকে সেটা অন্তর্ভুক্ত হবে না। তারপর কি আছে? ব্যবসায়িত পণ্য উত্তোলন যদি করে তো সেটা নবদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এরপর দেখো, মালিকের ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য সম্পদ যদি ক্রয় করে সেটাও নবদান বইতে অন্তর্ভুক্ত হবে না। অবচয় বা অবলোকন কোনো কিছুই নবদান বইতে আসে না, কারণ এটা নগদের সাথে সম্পর্কযুক্ত নয়। বিনামূল্যে পণ্য বিতরণ এটা নবদান বইতে অন্তর্ভুক্ত হয় না। বিলের মাধ্যমে পণ্য ক্রয় বা বিক্রয়, অর্থাৎ প্রাপ্য বিল বা প্রদেয় বিলের মাধ্যমে যদি কোনো বা প্রাপ্য নোট বা প্রদেয় নোটের মাধ্যমে কোনো পণ্য ক্রয় অথবা বিক্রয় করা হয় সেটি এই নবদান বইতে অন্তর্ভুক্ত হবে না। যদি তোমাদের ক নাম্বার সৃজনশীলে আসে এর মধ্যে কোনো লেনদেন, কোনো কিছু বলে যে অনগদ লেনদেনগুলো কি কি বা নবদান বইতে অন্তর্ভুক্ত হবে না, তখন এর মধ্যে যেটি থাকবে তোমরা সেগুলো লিখে এই ক নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো তোমরা একটু নোট করে নাও, বিষয়গুলো খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমি সিলেট বোর্ড 2017 এখানকার একটা 2 ধারা নবদান বই আসছে, এই বইটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা প্রথমে অঙ্কটি পড়ব। তোমাদের যাদের বই আছে বা টেস্ট পেপার আছে একটু মিলিয়ে নাও। সিলেট বোর্ড 2017। দেখো বন্ধু, এখানে বলছে প্রারম্ভিক নগদ তহবিল 12,500, ব্যাংক জমাতিরিক্ত 15,000 টাকা। তো আমরা একটা একটা করে আগে প্রথমে পোস্টিং দিয়ে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সবগুলো একবারে পড়লে ভুলিয়ে যেতে পারে, একটা একটা করে পোস্টিং দিব আমরা। তো আমরা প্রারম্ভিক নগদ তহবিল আর প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত থাকলে কি করি? এখানে জানতে হবে প্রারম্ভিক নগদ তহবিল এটা ডেবিট, আর ব্যাংক জমা অতিরিক্ত এটা হচ্ছে ক্রেডিট, এটা আমার জন্য দায়, তাই না? তো আমরা লিখে ফেলবো দুই পাশে ব্যালেন্স বিডি। প্রারম্ভিক নগদ তহবিল আছে 12,500, আর তোমার এখানে ব্যালেন্স বিডি লেখো ক্রেডিট পাস। একটা জিনিস ভুলে গেছি, এখানে তোমরা ডেবিট লিখবা, এখানে ক্রেডিট লিখবা, আর এখানে লিখো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি ব্যাংক জমা অতিরিক্ত। দেখো বন্ধু, 15,000 টাকা আছে, তো তুমি ব্যাংকে লিখে নেবো 15,000 টাকা। এই গেল তোমার ব্যালেন্স বিডি। এরপরে আসছে 7 তারিখ, তারিজা এন্টারপ্রাইজের নিকট হতে নগদ 20,000 টাকা ও 30,000 টাকা চেক পাওয়া গেল।
আচ্ছা বন্ধু, তুমি যদি কারো কাছ থেকে নগদ টাকা পাও, পাইলে কি হবে? নগদান হিসাব ডেবিট হয় না? চেক যদি পাও তাহলে ব্যাংক হিসাব ডেবিট হয় না? এই জন্য আমি তারিখগুলো একটু লিখে রাখছি, একটু তারিখগুলো লিখে রাখছি, আমি জাবেদা করে নিয়েছি আগে। একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, আমি আগেও বলছি, আজকেও বলতেছি, ভবিষ্যতে যে ক্লাসটি নেব সেই ক্লাসটিতেও বলবো যে জাবেদা হচ্ছে তোমার এই হিসাব বিজ্ঞানের প্রাণ কেন্দ্র। তুমি যদি জাবেদা পারো তাহলে নগদান বই পারবা, আর্থিক বিবরণী পারবা, সব কিছু পারবা এক কথায়, ঠিক আছে? তো এই জাবেদাটা যদি আমরা করি যে তারিখ এন্টারপ্রাইজের নিকটতে নগদ এত টাকা, ব্যাংক এত টাকা, হচ্ছে 30,000 টাকা চেক পাওয়া হলো, চেকটি তৎক্ষণাৎ ব্যাংকে জমা দেওয়া হলো। যদি এটা আমরা জাবেদা করতাম, জাবেদা করলে কি আসতো? নগদান হিসাব ডেবিট, চেক পাইছি ব্যাংকে জমা দিয়েছি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। কার কাছ থেকে পাইছি? তারিজার কাছ থেকে পেয়েছি, না? তারিজা এন্টারপ্রাইজ ক্রেডিট। তো তুমি যদি জাবেদা জানো, পোস্টিংটা দেওয়া তোমার জন্য খুব সহজ না? তো তুমি আলাদা জায়গায় কি করবে, একটু নোট করে নিবে, এভাবে নোট করে নিবা যে কি কি আমার ডেবিটে আসবে। আমি লিখবো যে নগদান ডেবিট, ছোট করে একটু নোট করে নিবা, ব্যাংক ডেবিট, তারিজা এন্টারপ্রাইজ ক্রেডিট। নগদান কত? নগদে কত টাকা পেয়েছি বন্ধুরা? 20,000 টাকা। তো তুমি এখানে 20,000 টাকা, এখানে 30,000 টাকা, সব মিলিয়ে 50,000 টাকা, তাই না? সব মিলিয়ে কত টাকা বন্ধু? 50,000 টাকা। ওটা কোনো বিষয় না, এটা ডেবিট ক্রেডিট নিয়ে লাগলো। তো আমরা একটু বসিয়ে ফেলি। আর একটা জিনিস, ওই সেই খতিয়ানের মধ্যে আবার বুঝি, সেটি কি? তোমার শিরোনামটা কি বলবে? ডেবিটের শিরোনাম কি বলবে? তো তুমি বলছো নগদান হিসাব ডেবিট, তো ডেবিট ঘরে টাকা বসাতে হবে। টাকা নগদান ডেবিট বলছিলাম, নগদের টাকা নগদ ঘরে বসবে। আচ্ছা, বসালাম 20,000 টাকা। আমি ব্যাংক ডেবিট বলেছি, যে ব্যাংকে আমি বসাবো 30,000 টাকা। এখন তোমার কথা হচ্ছে কি, এইখানে কি করবে? শিরোনাম কি বসাবো, তাই তো? শিরোনাম সবসময় ক্রেডিট শিরোনাম বসে, আগে বলেছি, আজকেও বলতেছি। নগদ ডেবিট, ব্যাংক ডেবিট, তার ক্রেডিট শিরোনাম কি ছিল? ক্রেডিট কি ছিল? তারিজা এন্টারপ্রাইজ। তারিজা এন্টারপ্রাইজ, তারিজা এন্টারপ্রাইজ। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে দেখো, তারিজা এন্টারপ্রাইজের পরে আবার আসতেছে কি, 12 তারিখে বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা। আচ্ছা, এখন তোমাকে একটা দেখো, ওই নোটটা কাজে লাগতেছে কিনা একটু খেয়াল করে দেখো বন্ধু। একটু আগে তোমাকে বলেছিলাম না নগদান বইতে কি কি অন্তর্ভুক্ত হয় না? তো তুমি নিশ্চয়ই এখানে পেয়েছো যে নগদান বইতে কোনটি অন্তর্ভুক্ত হয় না। বাকিতে ক্রয়, দেখো তো, বাকিতে পণ্য ক্রয় এখানে আছে না? বা বাকিতে ক্রয়, বা বাকিতে ক্রয়, বাকিতে পণ্য ক্রয় বা ক্রয় একই কথা। তো এই 60,000 টাকা কি তোমার আসবে? বলো, তুমি বলো, তুমি বলো, তোমরা বলো, 60,000 টাকা কি আসবে? আসবে না। তাহলে কি বাকিটা কি বলছে? নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা। আচ্ছা, নগদে বিক্রয় করলে যাবে, টাকা কি করে দিই? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় আয়, বিক্রয় হিসাব ক্রেডিট, 50,000 টাকা। তাহলে নগদান কি বলছি বন্ধু? ডেবিট। আচ্ছা, নগদ বিক্রয় বসাও 50,000 টাকা। আচ্ছা, শিরোনামটা কি বলবে? বিক্রয়, বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব 50,000 টাকা। ওকে, আসো পরের এন্ট্রিটাতে আসো বন্ধু। অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, বিপরীত দাখিলা নিয়ে ঠিক এর আগের ক্লাসটিতে আমি আলোচনা করেছি। যারা বিপরীত দাখিলা সম্পর্কে জানো না, একটু অল্প একটু বলে রাখি। বিপরীত দাখিলা হচ্ছে কন্ট্রান্টিভ, ইংরেজিতে বলি কন্ট্রান্টিভ, বাংলায় বলি বিপরীত দাখিলা। এটা দুই পাশে বসে, এটা দুই পাশে বসে। দুই পাশে বসে কিভাবে? তুমি জাবেদা করে দেখবা, এবং জাবেদা কি আসতেছে? অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে কি হয়? নগদ টাকা পাও তুমি, তো নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তো একবার ব্যাংক ক্রেডিটে যাচ্ছে আর নগদ একটা ডেবিট আসতেছে, এই জন্য দুই পাশে বসতেছে বলেই একে আমরা বিপরীত দাখিলা বলি। বিপরীত পাশে বসতেছে, একটা এই পাশে, একটা এই পাশে, এই জন্য এটাকে আমরা কি বলি? বিপরীত দাখিলা বলি। তো এর জাবেদাটা কি দিই? লেখো নগদান হিসাব, এটা কত তারিখ? 15 তারিখ। এটা 15 তারিখ। তুমি এর আগে দিয়েছো হচ্ছে 12 তারিখের, এটা 12 তারিখে জাবেদা দিয়েছো।
এর আগে দিয়েছে এটা 7 তারিখের জানা, ঠিক আছে? তো এটাকে আমরা জানা দিলে অবশ্যই প্রয়োজনীয় ব্যাংক হতে উত্তোলন, নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব কি বন্ধু? ব্যাংক হিসাবটা হচ্ছে ক্রেডিট। তো এবার দেখো, খেয়াল করে দেখো, তাহলে আমি কি বসাবো? নগদান হিসাব ডেবিট। আচ্ছা, কত টাকা? 6000 টাকা বসাবো। নগদান হিসাব ডেবিট 6000 টাকা। নগদ যখন তুমি ডেবিট পাশে বসাচ্ছ তখন শিরোনাম কি হবে? ব্যাংক। ব্যাংক হিসাব, এখানে একটু সি বসাও, সি। এই ভাউচারের ঘরে সি বসাও, ভাউচারের ঘরে কি বসাবো? সি। ভাউচারের ঘরে এই ইংরেজিতে সি বসায় কেউ, বাংলায় দন্তস্বয় রস্যি বসায় কেউ, ঠিক আছে? বাংলায় দন্তস্বয় রস্যিও কেউ বসাতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে যেমন পারো, এখন সিও বসাতে পারো, সমস্যা নেই। দন্তস্বয় রস্যি অথবা সি, এই যেটা বসাও। আচ্ছা, আরেকটা কি আছে? ব্যাংক হিসাব ক্রেডিট। তুমি লেখো নগদান হিসাব। যখন ব্যাংক ক্রেডিটে টাকা লিখবে, তাই না? এই 6000 টাকা, তখন তোমার কি হবে? নগদান হিসাব। এখানে বসাও সি। এখন কি বসাও? সি। অবশ্যই লিখতে হবে কিন্তু এটা, ঠিক আছে? সি, নগদান হিসাব সি, 6000 টাকা। এরপর কি আসতেছে বন্ধু? মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করতে পারে। ব্যবসায়ের টাকা সে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে নিতে পারে। সেক্ষেত্রে তোমার জাবেদা কি হবে? সেক্ষেত্রে তোমার জাবেদা হবে এরকম, কত তারিখ? 20 তারিখ। 20 তারিখ উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে উত্তোলন ডেবিট হয়েছে, উত্তোলন ডেবিট পাশে কোনো ঘর এরকম নাই, কোনো ব্যাংক আছে, তো আমরা ব্যাংকেরটা লিখবো 20 তারিখ। সেক্ষেত্রে শিরোনাম লিখবো উত্তোলন। শিরোনাম কি লিখবো? উত্তোলন। তোমরা লেখো উত্তোলন হিসাব। কত টাকা বন্ধু? 4000 টাকা। ব্যাংকের ঘরে 4000 টাকা বসাও। ওকে, ফাইন। এবার 20 তারিখে বলছে, রাফি ব্রাদার্সের নিকট 50,000 টাকার পণ্য বিক্রয় করে নগদ 10,000 টাকা পাইছো আর 30,000 টাকা চেক পাইছো। খুব ভালো কথা। তাহলে মোট কত টাকা হলো? 40,000 টাকা হলো। আর বাকি থেকে যাচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা বাকিতে লেনদেন আসে না। তাহলে ক নাম্বার রিকোয়ারমেন্টে যদি তোমার বলতো যে অনগদ লেনদেনগুলো কি কি, অর্থাৎ নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না কোনটি, কি, তাহলে তুমি দুইটা কিন্তু অলরেডি পেয়ে গেছো। বাকিতে পুরো একটা পাইছো আর একটা বাকিতে বিক্রয় পাইছো, এই 10,000, তাই না? তো আসো এটা আমরা পোস্টিং দেই। নগদান এত টাকা, আর চেকে পাইছি, চেক যেটা সেটা হচ্ছে ব্যাংকে দেবে, তাই না? আমরা লিখব রাফি ব্রাদার্সের নিকট পণ্য বিক্রি করেছিলাম আমরা, রাফি ব্রাদার্স। হিসাব কত টাকা? দেখো 10,000 টাকা নগদে দাও, 10,000 টাকা নগদে আর 30,000 টাকা ব্যাংকে। ওকে, ফাইন। এরপরে কি বলেছে দেখো বন্ধু? কর্মচারীদের বেতন পরিশোধ। এর জানা দেখা গেলে কি হয়? এটা হচ্ছে, এটা আমার কি হবে? 30 তারিখ। ও দেখো 25 তারিখে জাবেদাটা দেখাইনি। 25 তারিখে জাবেদাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধু। 25 তারিখে জাবেদা যদি আমি করি তাহলে এরকম আসে যে নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 30,000 টাকা, প্রাপ্য হিসাব 10,000 টাকা, আর এখানে বিক্রয় হিসাব ক্রেডিট টোটাল 50,000 টাকা। এটা তোমাদের আমি দেখাই দিচ্ছিলাম, এখন দেখাই দিলাম। এবার কি বলছে? কর্মচারীদের বেতন পরিশোধ 4,000 টাকা। তো বেতন পরিশোধ করলে কি হয়ে যাবে? বেতন হিসাব, দেখো বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো আসো নগদ ক্রেডিট বলছে, এখানে লিখবো কি? বেতন, তাই না? কি লিখবো? বেতন হিসাব। কত টাকা বন্ধু? 4,000 টাকা। এটা নগদে পরিশোধ করেছে কিন্তু, এটা খেয়াল রাখতে হবে, এটা কোনো ব্যাংকের মাধ্যমে হয় না। এরপর কি বলছে? 20,000 টাকা নগদ ব্যালেন্স সংরক্ষণ করতে হবে। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তোমার অঙ্ক কিন্তু শেষ। এবার শেষ যে এন্ট্রিটা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই একটা অঙ্ক দিয়ে 100টা অঙ্ক করার সময় দেখো
একটা ডায়লগ আছে, সেটা কি? তুমি জিতের একটা ডায়লগ আছে, সে বলছিল যে একবার বলি আর 100 বার বলি, কথাটা কিন্তু এক। তার মানে কি, একটা অঙ্ক যদি ভালো করে শেখো তখন 100টা অঙ্কের সমান হয়ে যাবে। তো এই অঙ্কটা একটু ভালো করে শিখে নাও। কি বলছিল? নগদ 20,000 টাকা সংরক্ষণ করতে হবে, মানে ব্যালেন্স সিডি রাখতে হবে কত টাকা? 20,000 টাকা। তো তুমি এখানে 20,000 টাকা রাখবা, ঠিক আছে? তার আগে একটু যোগ বিয়োগ করে নাও। তার আগে কি করে না, যোগ বিয়োগ। দেখো এখানে একটু যোগ বিয়োগ করলে এইটা একটু তোমরা ক্যালকুলেটরে যোগ করো, আমি একটু করি। দেখো এটা আসে 98,500 টাকা, 98,500। তাহলে এখানেও আমি 98,500 টাকা বসাবো, বসালাম। আচ্ছা বন্ধু, এই 98,500 টাকা তো বসালাম, ঠিক আছে? তো 98,000 থেকে তোমার 4,000 বাদ দাও। 98,000 থেকে 4,000 বাদ দাও। 98,500 থেকে 4,000 বাদ দাও। তাহলে কত টাকা আসতেছে বলতো? 94,500 টাকা। এই 94,500 টাকায় ব্যালেন্স সিডি হওয়ার কথা ছিল। এখানে আমি একটু বসাই দেখাই দিই যে এই 94,500 টাকা তোমার এখানে হওয়ার কথা ছিল। 94,500 টাকা এখানে হওয়ার কথা ছিল, ছিল কিনা দেখো তো? 94 হচ্ছে 98,500 টাকা। তো এখন তোমাকে বলেছে ভালো করে খেয়াল করো, তুমি পারবা, ইনশাআল্লাহ পারবা। তো এখন বলছে যে তোমার এখানে 94,500 না, তোমাকে এখানে রাখতে হবে 20,000 টাকা। নগদে রাখতে বলছে কত? 20,000 টাকা। বাকি টাকা তুলে নিয়ে আসতে বলছে, বাকি টাকা তুলে নিয়ে আসতে বলছে। মানে ব্যাংক নগদ, নগদ অর্থ কি বলছে? তুলে নিয়ে আসতে বলছে, ব্যাংকে জমা দিতে বলছে, কথার কথা বলছে। তো 20,000 টাকা আমি সংরক্ষণ করলাম, সংরক্ষণ করে বাকি টাকা উত্তোলন করা হলো, তাই না? বাকি টাকা কি করা হলো? উত্তোলন করা হলো। তো উত্তোলন করলে কি হবে? আমরা লিখবো ব্যাংক হিসাব নগদের ঘরে, ব্যাংক হিসাব, এখানে লিখো ব্যাংক হিসাব সি, আর এখানে লিখো নগদান হিসাব, এখানে লিখো সি। আচ্ছা, খুব ভালো কথা। দেখো নগদান হিসাব লিখবো ব্যাংকের ঘরে, বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই টাকা রেখে 20,000 টাকা রেখে কি বলছে? বাকি টাকা ব্যাংকে জমা দিয়ে দাও। এখানে তাই বলছে, দেখো 20,000 টাকা নগদ ব্যালেন্স সংরক্ষণ করতে হবে, বাকি টাকা ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। তো তার জাবেদা কি? তার জাবেদা কি? যে তার জাবেদা এরকম, ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই না? তো নগদান হিসাব ক্রেডিট, তখন নগদ ধরে তাহলে বাকি টাকাটা, বাকি কত টাকা? তোমরা একটু খেয়াল করো, 94,000 থেকে 20,000 টাকা আমি রেখে দিয়েছি, বাকি কত টাকা? বাকি কত টাকা একটু যোগ বিয়োগ করে দেখো। 94,500 থেকে 20,000 বাদ দাও, 74,000 কত টাকা থাকে দেখো তো? সরি, 73,500 টাকা থাকে। 73,000 কত টাকা থাকে? 500 টাকা। 73,500 টাকা। বন্ধু এখানে একটু দেখো, এখানে 4,000 টাকা, 74,500 টাকাই হবে। 4,000 টাকা, সরি 74,000 কত টাকা? 74,500 টাকা, তাই না? এখানে কত টাকা থাকে? একটু যোগ বিয়োগ করে নিই, মাইনাস 20,000। তো এখানে 74,500 টাকা থাকে। আমার অঙ্কটা একটু ভুল বসানো হয়েছে, কি এখানে 5,000 টাকা হবে। 5,000 টাকা একটু বসাই না বলবো, একটু 5,000 টাকা বসলে এখানে 73,000 টাকা, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। 73,500 এখানে 5,000, তাহলে কত আসতেছে? 73,500 নগদ হিসাব ব্যাংকের ঘরে 73,500। তো এইগুলো তোমরা যোগ করো, 7 আর 3 10, 10 আর 3 13, 1,35,000, 1,33,500, 1,33,500। এখানে বসে 1,33,500, 1,33,500। বন্ধু তুমি এখানে লেখো 1,33,500, 1,33,500। এটা একটু যোগ করো, 15 21 আর 4 কত? 25, 25,000 বাদ দাও। 25,000 বাদ দিলে কত হয়? 25,000 বাদ দাও, বাদ দিলে হচ্ছে 5, 8, 5, 13, হাতে 1, 2, 1, 3, 1,08,500, 1,08,500। দেখো তোমার ব্যালেন্স সিডি হবে 1,08,500
500। তাহলে টোটাল আমার এখানে কত ছিল 1,31,500। দেখো বন্ধুরা, তাহলে এই শেষের এন্ট্রিটা আমি আবারও বলছিল যে তোমার ব্যালেন্স সিটি হয়েছিল টোটাল 98,500 টাকা, যোগ করে হয়েছিল 98,500। তো এখান থেকে 4,000 বাদ দিলে তোমার ব্যালেন্স সিটি হয়েছিল 98,500 টাকা থেকে 98,500 টাকা থেকে এই 5,000 টাকা বাদ দাও, বাদ দিলে 93,500 টাকা ছিল, 93,500 টাকা। এখন বলছিল 20,000 টাকা নগদে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিয়ে দাও। তো এর জাবেদা করলাম কি যে ব্যাংক হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। তো এইখান থেকে আমি কি করলাম, এই 93,000 থেকে আবার 20,000 বাদ দিলাম, তার মানে 73,500 টাকা। তো এই 73,500 তোমার নগদ ব্যাংকের ঘরে ডেবিট পাশে, আর এই 73,500 ক্রেডিট পাশে নগদের ঘরে। দেখো কন্টাইনটি হলো, কন্টাইনটি হওয়ার পরে আমি আবার কি করলাম, এটা তো আমি পেয়ে গেছি, আমার ব্যালেন্স সিট কত, এইটা পাইনি, এইটা পাইনি। তো এই পাশটা আমার বেশি হয়েছে, বেশি হয়ে 1,33,500, এখানে বসলে 1,33,500, 1,33,500 থেকে এই তিনটা বাদ দিলাম, বাদ দিলে হয় 1,08,500 টাকা। বন্ধুরা, আমার আজকের আলোচনা ছিল দুঘরা নগদান বই এই বিষয়টি, আর তার আগে আলোচনা ছিল নগদান বইতে কোনগুলো অন্তর্ভুক্ত হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি বোঝাইতে পারছি। তো যদি এরপরেও যদি কেউ বুঝতে না পারো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ক্লাসটি যাদের ভালো লেগেছে, যারা ক্লাসটি দেখো, তারা লাইক শেয়ার করে আমার সাথে দেখো, আমাকে অনুপ্রাণিত করো, ভালো প্রস্তুতি নাও। যারা এইচএসসি 2025 শিক্ষার্থী আছো, কারণ ভালো প্রস্তুতি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে জীবনের মোড়, এই জীবনের মোড়ে যদি তুমি এসে ভালো করতে না পারো, তাহলে ভবিষ্যৎ তোমার অন্ধকার হয়ে যাবে। তো আমরা সবার জন্যই দোয়া করি, সবাই ভালো প্রস্তুতি নাও, ভালো প্রিপারেশন নাও, ভালো রেজাল্ট করো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।